অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। উইন্ডিতে গাড়ি সারাইয়ের কোনো কারখানা নেই, কিন্তু স্টিয়ারিং থেকে মৃদু আওয়াজ বের হচ্ছে, যা হওয়ার কথা নয়। তাছাড়া গাড়ির সার্ভিসিং বহুদিন করা হয়নি। লাড়ুর কাছে অয়ন জানতে পারল পূবের রাস্তায় মনমার নামে একটি শহর পড়বে, যা এখান থেকে বেশি দূরে নয়। সেখানে অনেকগুলো গাড়ি সারাইয়ের কারখানা আছে। তাড়াতাড়ি লাঞ্চ খেয়ে বেরিয়ে গেল অয়ন গাড়ি নিয়ে। শব্দটা তেমন জোরালো নয়, কয়েক মাস পরেও সারানো যেত, কিন্তু গাড়ির ব্যাপারে অয়ন খুব খুঁতখুঁতে। উইন্ডি থেকে বেরিয়ে হাইওয়ে পৌঁছে সে পুনের পথ ধরল। ঘণ্টাখানেক যেতেই মনমার এসে গেল। শহরটি ছোট নয়। অনেকেই এই স্টেশনে নেমে সিরধিতে সাই বাবার মন্দির দর্শন করতে যায়। গ্যারাজ দেখতে পেয়ে তার সামনে দাঁড়াতেই একজন মেকানিক গোছের লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? অয়ন তার প্রয়োজনের কথা বললে লোকটা মাথা নাড়ল। ঠিক আছে, গাড়ি রেখে যান, খুলে দেখব। কাল ফোন করে জেনে নেবেন কখন গাড়ি পাবেন। কথাগুলো হিন্দিতে হচ্ছিল। পাশ দিয়ে যাচ্ছিলেন এক ভদ্রলোক। কথা শুনে দাঁড়িয়ে গেলেন। অয়ন বলেছিল, আমি গাড়ি দিয়ে গেলে ফিরব কি করে? ভদ্রলোক হিন্দিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি বাঙালি? ঘাড় ঘুরিয়ে অয়ন জবাব দিল, হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। এবার বাংলায় বললেন ভদ্রলোক। অফিস ঘরে যে চেয়ারে ভদ্রলোক বসলেন সেখানে সাধারণত মালিকেরা বসেন। অয়ন উল্টো দিকে বসলে ভদ্রলোক বললেন, আপনাকে আগে কখনো দেখিনি, ট্যুরিস্ট? না, আমি উইন্ডিতে থাকি। ও, আমার নাম অশোক ঘোষ, এই গ্যারাজ আমার। বলুন, কি হয়েছে? অয়ন বলল, বলছি, আপনি বাঙালি হয়ে এত দূরে গ্যারাজ করেছেন? পেটের দায় বড় দায়। ১২ বছর হয়ে গেল, চলে যাচ্ছে। অশোক ঘোষ বললেন, আমি আর বাঙালি নেই, অনেকদিন পর বাংলায় কথা বলছি। কেন, আপনার ফ্যামিলি? ওয়াইফ মহারাষ্ট্রের মেয়ে, ওকে বাংলা শেখাতে গিয়ে হাল ছেড়ে দিয়েছি। অয়ন গাড়ির কথা বলল। একটু ভাবলেন অশোক ঘোষ। বললেন, দুভাবে কাজটা করা যায়। সার্ভিসিং নিয়ে সমস্যা নেই, আজ পরপর গাড়ি আছে, তবু আমি ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু ওই স্টিয়ারিং খুলতে হবে। ভেতরে কোনো গোলমাল আছে কিনা তা দেখতে সময় লাগবে। থাকলে পার্ট পাল্টাতে হবে। এই কাজটা এখন শুরু করলে সন্ধ্যের আগে শেষ হবে না। তাই আপনি গাড়িটাকে এখানে রেখে যান। আপনাকে আমি আরেকটা গাড়ি দিচ্ছি, তাতে করে ফিরে যান। স্টিয়ারিং খোলার পর নতুন পার্ট কিনতে হলে আপনাকে জানাবো। আপনি অনুমতি দিলে কাজ শেষ করব। তখন আপনি এসে আমার গাড়ি ফেরত দিয়ে নিজেরটা নিয়ে যাবেন। আর দ্বিতীয়টা হলো, শুধু সার্ভিসিং করিয়ে নিয়ে যান। আওয়াজ যখন খুব অ্যালার্মিং নয়, তখন সময় বুঝে পরে করাবেন। স্টিয়ারিং এর কাজ হলে কিরকম খরচ হবে? না খুলে বলতে পারবো না, স্যার। আমি অয়ন। ঠিক আছে, আপনি এখন দয়া করে সার্ভিসিং করিয়ে দিন। অশোক ঘোষ উঠে গেলেন নির্দেশ দিতে। লোকটাকে ভালো লাগলো অয়নের। ফিরে এসে অশোক ঘোষ বললেন, চা চলবে? মাথা নেড়ে হ্যাঁ বলল অয়ন। দুটো চায়ের হুকুম দিয়ে ভদ্রলোক বললেন, বাঙালি হওয়ার জন্যে একটা উটকো সমস্যায় পড়তে হয়েছে আমাকে। কিরকম? ঘন্টা দেড়েক আগে থানা থেকে ফোন আসায় যেতে হয়েছিল। আপনি যখন মেকানিকের সঙ্গে কথা বলছিলেন তখন ওখান থেকে এসেছি। হয়েছে কি, দুজন বাঙালি ভদ্রমহিলা, মা এবং মেয়ে, সাই বাবার মন্দিরে গিয়েছিলেন। এখানে ট্রেন থেকে নেমে অনেকেই বাবার মন্দির দর্শন করতে যান। ট্যাক্সিওয়ালা যাতায়াতের ভাড়া আগাম নিয়ে নিয়েছিল। অনেকেই সেটা দেয় না, যদি ফেরার সময় ট্যাক্সিওয়ালাকে না পাওয়া যায়। কিন্তু সাই বাবার জায়গা বলে এরা বিশ্বাস করেছিলেন। দর্শন করে ওরা ফিরে এসে ট্যাক্সিওয়ালাকে পেয়েও ছিলেন, কিন্তু ততক্ষণে ওরা আবিষ্কার করেন ওদের দুজনের ব্যাগ থেকে সব উধাও হয়ে গেছে। কয়েক হাজার টাকা, ক্রেডিট কার্ড, মোবাইল ফোন, কাগজপত্র, ট্রেনের টিকিট। ট্যাক্সিওয়ালা ওদের থানায় পৌঁছে দিয়ে চলে যায়। বৃদ্ধা হিন্দি বলতে পারেন না, বাংলা ছাড়া কোনো ভাষাও জানেন না।
বৃদ্ধার মেয়ে ইংরেজি ভাষা বলেন। ওরা বাঙালি জেনে অফিসার আমাকে ফোন করেন। অশোক ঘোষ থামলেন। চা এসেছে। কাপ এগিয়ে দিয়ে বললেন, গেলাম। ওদের কাছে একটা টাকাও নেই। ট্রেনের টিকিট থাকলে ফিরতে পারতেন। তাও নেই। কোনো হোটেল ওদের জায়গাও দেবে না। আমি বাঙালি শুনে আশ্রয় চাইলেন। বললেন ওরা কলকাতার সল্ট লেকে থাকেন। সেখানে ফোন করে বললে বৃদ্ধার ভাই মানি অর্ডার করে টাকা পাঠাবেন, অথবা চেক বই কুরিয়ারে পাঠাবেন। সেই ২-৩ দিন যদি একটা থাকার ব্যবস্থা করে দেয়া যায়, একটা হোটেলে আমি সেটা করে দিতেই পারি। টাকা এলে পেমেন্ট করে দেবেন। কিন্তু মুশকিল হচ্ছে বৃদ্ধার ভাইকে ফোনে পাওয়া যাচ্ছে না। ল্যান্ডলাইন বেজেই যাচ্ছে। মোবাইল বলছে আউট অফ রিচ। খুব ভেঙে পড়েছেন ওরা। বৃদ্ধা মহিলার মেয়ে তার স্বামীকে ফোন করছেন না কেন? উনি ডিভোর্সি। ওদের আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখবো তার কোনো উপায়ও নেই। ৩-৪ দিন ওরা থাকলে আমার অসুবিধা হবে না, কিন্তু আমার স্ত্রীর হবে। কেন? প্রথমত এরা বাঙালি। এদের ভাষা তিনি বুঝতে পারবেন না। দ্বিতীয়ত বৃদ্ধার মেয়ের বয়স তাকে সন্দিগ্ধ করবে। অশান্তি কে চায় বলুন? অশোক ঘোষ বললেন, এখানে আর যে কজন বাঙালি পরিবার আছেন তারাও উদারতা দেখাবেন না। ঘণ্টাখানেকের মধ্যে গাড়ির সার্ভিসিং হয়ে গেল। বিল পে করে অয়ন যখন গাড়িতে উঠতে যাচ্ছে তখন অশোক ঘোষ জিজ্ঞাসা করলেন, উইন্ডিতে আপনি নিশ্চয়ই সপরিবারে থাকেন? মাথা নাড়ল অয়ন। না, একজন মারাঠি ভদ্রমহিলার বাংলো ভাড়া নিয়ে আছি। আমার স্ত্রী গত হয়েছেন। বাংলোয় কি এই ২ মহিলার জায়গা হতে পারে? অয়ন একটু চিন্তা করল। তারপর বলল, আমার কোনো আপত্তি নেই। আমারটা ছাড়া আরো ২টো বেডরুম আছে। কিন্তু মুশকিল হলো আমার কাজের লোক সকালে এসে সন্ধ্যায় চলে যায়। যা রান্না করে যায় তা আমাকেই রাতে গরম করে নিতে হয়। বাড়িতে অতিথি এলে যতটুকু যত্ন করতে হয় তা করা আমার দ্বারা সম্ভব হবে না। তাছাড়া আমার ওখানে ওরা নাও থাকতে পারেন। এখানে থাকলে ট্রেন ধরতে সুবিধে হবে। উইন্ডি তো বেশ কিছুটা দূরে। এখন ওরা পছন্দ অপছন্দ করার স্টেজে নেই। আচ্ছা, একটা কাজ করুন না, অয়ন বলল। সবাই কন্ট্রিবিউট করে ট্রেনের টিকিট কেটে আজই কলকাতায় পাঠিয়ে দিলেই তো ভালো হয়। ফিরে গিয়ে ওরা যদি টাকাটা পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয়। অয়ন বলল, এটা আমি ভেবেছিলাম, কিন্তু যে ট্রেনটা কলকাতায় যায় তার টিকিট ৪ দিন আগে পাওয়ার সম্ভাবনা নেই। তাও আরএসিতে। বৃদ্ধার পক্ষে আনরিজার্ভড কামরা যাওয়া সম্ভব নয়। সে কারণেও এদের অপেক্ষা করতেই হবে। অশোক ঘোষ নমস্কার করলেন। আচ্ছা। অয়ন মাথা নাড়ল। ঠিক আছে, আপনি যদি আমাকে নিয়ে থানায় গিয়ে ওদের সঙ্গে আলাপ করিয়ে দেন আর ওরা যদি যেতে রাজি হন তাহলে আমার আপত্তি নেই। অশোক ঘোষ থানায় গেলেন তার গাড়িতে, কারণ তাকে ফিরতে হবে। অফিসার ইনচার্জ বাইরে দাঁড়িয়ে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। অশোক ঘোষ তার সঙ্গে অয়নের আলাপ করিয়ে দিলেন। সব শুনে ভদ্রলোক বললেন, ওহ, বাঁচালেন মশাই। থানার ভেতরে ২জন ভদ্রমহিলাকে বসিয়ে রাখা তো ঠিক নয়। আপনি উইন্ডিতে কার বাড়িতে থাকেন? মিসেস শোভা কানেতকারের বাংলোতে থাকি। একটু চোখ ছোট করে ভেবে নিয়ে ভদ্রলোক বললেন, সমুদ্রের ওপরে বাংলোটা, তাই না? দারুণ বাংলো। আমি বাইরে থেকে যেন দেখেছি। অশোক বললেন, আমরা ওদের সঙ্গে কথা বলি? অফিসার ইনচার্জ বললেন, প্লিজ। মা এবং মেয়ে একটা বেতের সোফায় বসেছিলেন। বৃদ্ধার বয়স আন্দাজ করা মুশকিল। ছোটখাটো চেহারা, লাল টুকটুকে গায়ের রং, চোখে চশমা, হাতের চামড়া কুঁচকে গিয়েছে, মুখে বয়সের দাগ প্রকট। পরনে সাদা সিল্কের শাড়ি, কোনোই অবধি জামা। দেখলেই মনে হবে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ উনি। তার পাশে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে যিনি বসে আছেন তার বয়স ৩০ পেরিয়েছে। এর পরনে পাজামার উপর বাটিকের কাজ করা ফতুয়া। মায়ের রং না পেলেও ইনি যথেষ্ট ফর্সা। চুলের প্রান্ত কাঁধ পর্যন্ত। মুখ চোখে পরমা সুন্দরী হতে হতেও হয়নি। অশোক ঘোষ বললেন, আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই। অনেক কষ্ট করেছেন। এবার চলুন, একটু আরাম করবেন। এই ভদ্রলোকের নাম অয়ন। ইনি থাকেন উইন্ডি নামের একটা জায়গায়, যা এখান থেকে বেশি দূরে নয়। সমুদ্রের ওপরের বাংলো। আর এদের কথা তো আপনাকে বলেছি, মিসেস সেন, মিসেস সেনের মেয়ে দিতি সেন।
দিতি সেন দাঁড়িয়ে হাত জোড় করতেই অয়ন ওদের নমস্কার করল। মিসেস সেন জিজ্ঞাসা করলেন, আপনার কোনো অসুবিধা হবে না তো? অয়ন বলল, আপনাদের সমস্যার কথা মিস্টার ঘোষের কাছে শুনেছি। তারপর ব্যক্তিগত অসুবিধাকে বড় করে দেখলে নিজের কাছেই ছোট হয়ে যাব। কিন্তু আমার বাংলোয় আপনারা স্বচ্ছন্দ বোধ করবেন কিনা তা ভেবে দেখুন। আরেকটা কথা, বাংলোটাকে আমার বললাম, কিন্তু আমি ওখানে ভাড়া দিয়ে থাকি। দিতি সেন মিসেস সেনকে জিজ্ঞাসা করলেন, কি করবে মা? একটা কোথাও তো থাকতে হবে। এভাবে থানায় পড়ে থাকতে তো আর পারি না। তা আপনার পরিবারের লোকজন, বিশেষ করে আপনার স্ত্রীর সঙ্গে কি কথা বলে নিয়েছেন? মিসেস সেন ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। অশোক ঘোষ জবাবটা দিলেন, উনি বিপত্নিক, বাংলোয় একাই থাকেন। আপনারা স্বচ্ছন্দে যেতে পারেন। টাকা পাওয়া মাত্র জানালে আমি টিকিট কেটে রাখব। পার্স থেকে একটা কার্ড বের করে ভদ্রলোক দিতি সেনকে দিলেন। মিসেস সেন বললেন, এভাবে অপরিচিত মানুষের বাড়িতে কখনো যায়নি, খুব অস্বস্তি হচ্ছে। উপায় তো আর নেই, চলুন। অয়ন হেসে ফেলল। কিছু মনে করবেন না, আপনি আমাকে তুমি বলুন। বয়সে আমি অনেক ছোট, তুমি শুনতেই আমার ভালো লাগবে। উইন্ডোতে ঢোকার পরেই সমুদ্র দেখা যাচ্ছিল, যেটা দেখে পেছনে বসা দিতি সেন উচ্ছ্বসিত হয়ে তার মাকে বললেন, মা দেখো, আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এটা আরব সাগর। হে যা, আড়ালে চলে গেল। মিসেস সেন বললেন, চোখের আড়ালে গেলেও কানে তো আওয়াজ শুনছিস। সবই সাই বাবার কৃপা। তিনিই বিপদে ফেলেন, তিনিই উদ্ধার করেন। গাড়ি চালাতে চালাতে হাসলো অয়ন, মুখে কিছু বলল না। উইন্ডির মার্কেটের সামনে এসে সে গাড়ি থামালো। পাশেই বাজার, আপনাদের কিছু পছন্দের যদি থাকে তাহলে বলুন, কিনে নিয়ে আসি। মিসেস সেন মাথা নাড়লেন, স্পেশাল কিছু কেনার দরকার নেই। অয়ন তবু ভেতরে গিয়ে 3টে হটডগ, একটা বড় কেক আর কিছু ফল নিয়ে এলো। লোকালয় পেরিয়ে খানিকটা যেতেই দিতি সেন জিজ্ঞাসা করলেন, আমরা কোথায় যাচ্ছি? বাংলোয়। এত নির্জনে? নির্জনে থাকতেই তো এসেছি। সারা জীবনে এত চিৎকারে থেকেছি যে আর সহ্য হচ্ছিল না। তবে নির্জন বলে ভয় পাবেন না। রাস্তা থেকে গলিতে নেমে গেটের সামনে দাঁড়াতে লাড়ু ছুটে এসে ওটা খুলে দিল। আগে নিজে নেমে দরজা খুলে ধরে অয়ন বলল, আসুন, আমরা পৌঁছে গিয়েছি। এই হলো সেই বাংলো, আর ওর নাম লাড়ু, আমাকে বাঁচিয়ে রেখেছে। লাড়ু ঝুঁকে নমস্কার করল। মিসেস সেনের নামতে কষ্ট হচ্ছিল। অয়ন তাকে ধরে নামিয়ে আনলো। অয়ন বললে লাড়ু ডিকি থেকে মালপত্র বের করে বারান্দায় রাখল। অয়ন দিতি সেনকে বলল, আপনারা এখন একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিন। তারপর লাড়ুকে বলল, লাড়ু, তুমি এখনই মেম সাহেবদের চা কেক দেবে। তারপরে ওরা কি ধরনের জলখাবার পছন্দ করেন তা জেনে চটপট বানিয়ে দেবে। এখন ওদের ওপাশের বেডরুম দুটোয় নিয়ে যাও। দিতি সেন বললেন, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? শুধু চা হলেই চলবে। মাফ করবেন, আমার অনুমান আজ সকাল থেকে আপনাদের খাওয়া হয়নি। যা টেনশনে ছিলেন তাতে ভয়ঙ্কর টায়ার্ড হওয়ার কথা। এখন কিন্তু খাবার খাওয়া খুবই জরুরি, অয়ন বলল। লাড়ু ওদের ভেতরে নিয়ে গেলে অয়ন গাড়ি গ্যারাজ করল। তার ভালোই লাগছিল। হঠাৎ যেন বাংলোর পরিবেশটা বদলে গেল। চাতালে এসে চেয়ার টেনে বসলো অয়ন। এখনই সূর্য ডুবে যাওয়ার তোড়জোড় আরম্ভ করবে। সাগরের জল এখন বেশ বেড়ে গেছে। প্রচণ্ড শক্তি নিয়ে ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। কোনো কোনো ঢেউ এতটা উপরে ছিটকে উঠে আসছে যে বাংলো থেকে কয়েক ধাপ নামলেই তাদের ছোঁয়া যাবে। মুগ্ধ হয়ে দৃশ্য দেখে যাচ্ছিল সে। একেই বলে বোধহয় প্রাণের আরাম। অপূর্ব। কণ্ঠস্বর শুনে পেছনে তাকাতে অয়ন দেখল দিতি সেন চাতালে এসে দাঁড়িয়েছেন। এখন তার পরনে ঘাগরা আর টি শার্ট। এই বাংলোর সন্ধান আপনি কি করে পেলেন? নেট থেকে। অবশ্য সেখানে কোনো ছবি ছিল না, দেখতে এসে আটকে গেছি। যিনি বাংলো বানিয়েছিলেন তিনি খুব শৌখিন মানুষ। এই চাতালে বসেই সারাদিন কাটিয়ে দেয়া যায়, দিতি সেন বললেন। লাড়ু অয়নের চা নিয়ে গেল। অয়ন হেসে জিজ্ঞাসা করল, ভুলে গিয়েছিলে? না সাব, ভুল করে কম বানিয়ে ফেলেছিলাম।
লাড়ু বলল। দিতি সেন বললেন, দোষটা আমাদেরই। ওকে আগে বলা হয়নি মা ২ কাপ চা খায়। তার উপর আজ সারাদিন চা খাওয়া হয়নি। মেম সাহেবদের কি জলখাবার দেবে? লাড়ু জবাব দিল, ফিশ ম্যাকুইট, ওই ভেটকি মাছের ফিলেট বানিয়েছিলাম। লাড়ু চলে গেলে দিতি সেন জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন আছেন? এখনো ১ মাস হতে দেরি আছে। এত সুন্দর জায়গায় আসতে পারবো তা কয়েক ঘন্টা আগেও ভাবিনি। কি করে যে সর্বস্ব উধাও হয়ে গেল তা ভেবেই পাচ্ছি না। ওহো, আপনারা তখন টেলিফোনে লাইন পাননি। আমার মোবাইলটা নিয়ে ট্রাই করে দেখুন, পেয়ে যেতে পারেন। নিজের মোবাইল ফোন এগিয়ে দিল অয়ন। দিতি সেন যন্ত্রটা নিয়ে নাম্বার টিপলেন, তারপর মাথা নাড়লেন। সুইচ অফ। তখন শুনেছিলাম আউট অফ রিচ। এই সময় কেউ মোবাইল বন্ধ রাখে? বেশ বিরক্ত হয়ে কথাগুলো বলে যন্ত্রটা ফেরত দিলেন দিতি সেন। আপনি বসবেন? চায়ের কাপ হাতে নিয়ে উঠে দাঁড়ালো অয়ন। না না, আপনি বসুন, দেখি মায়ের অবস্থা এখন কিরকম। দিতি সেন চলে গেলেন। ৬:৩০ নাগাদ লাড়ু চলে যাওয়ার আগে বলল, ২ মেম সাহেবের খাবার হট বক্সে রেখে দিয়েছি। আপনার খাবার মাইক্রোওয়েভে রেখেছি। খাওয়ার আগে একটু গরম করে নেবেন। ঠিক আছে। সকালে কত টাকার বাজার করেছিলে তা লিখে রেখেছ? হ্যাঁ, খাতায় লিখে রেখেছি। ৫০০ টাকা দিয়েছিলেন, এখনো ২৪০ টাকা আছে। বাহ, তুমি আরো ৫০০ রাখো। ওদের জন্য ভালো বাজার করে এনো। দুধ নিয়ে এসো। কি রাঁধবে তা ওদের সঙ্গে কথা বলে ঠিক করবে। ঠিক আছে সাব। আমি কি মেম সাহেবদের হট বক্সের কথা বলে যাব? হ্যাঁ, বলে যাও। কিন্তু লাড়ু একটু পরে যাওয়ার আগে জানিয়ে গেল, ২ মেম সাহেব ঘুমাচ্ছেন বলে সে ডাকেনি। দরজা বন্ধ করে নিজের ঘরে চলে এলো অয়ন। সারাদিন অভুক্ত থাকার পর স্নান করে খাবার খাওয়ার পর ঘুম আসাটাই স্বাভাবিক। নিশ্চয়ই রাতে ওদের ঘুম ভাঙবে। ডাইনিং টেবিল থেকে হট বক্স এবং জলের বোতল তুলে কোণের বেডরুমের দরজায় গিয়ে দেখল সেটা খোলা। সন্তর্পণে ভেতরে ঢুকে টেবিলের ওপর ওগুলো রেখে চলে এলো অয়ন। ঘুম ভাঙলেই ওরা দেখতে পাবেন। রাত নেমে গেছে। সমুদ্রের আওয়াজ উত্তাল হয়েছে। ঘড়িতে এখন ৭টা বেজে গেছে। এখানে দেরিতে অন্ধকার নামে, কিন্তু নামা মাত্র সেটা ঘন হয়ে যায়। টিভি চালু করলো, কোনো নতুন খবর নেই। বন্ধ করলো ওটা। তারপর হুইস্কির বোতল এনে ১ পেগ গ্লাসে ঢাললো। জল মিশিয়ে চুমুক দিতেই মনে হলো চাতালে বসে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু আজ সেটা সম্ভব নয়। অয়নের ঘুম ভাঙল একটু তাড়াতাড়ি। তাজা হয়ে দরজা খুলতেই দেখল দিতি সেন দাঁড়িয়ে আছেন। গুড মর্নিং। গুড মর্নিং। এত তাড়াতাড়ি উঠে পড়েছেন? অয়ন বলল। খালা, অনেক ঘুমিয়েছি। আপনাকে ধন্যবাদ কিভাবে দেব জানি না। খাবারটা আমাদের ঘরে রেখে এসেছেন বলে খুব ভালো লেগেছে। বলেই কিচেনে ঢুকে ২ কাপ চা নিয়ে এলেন দিতি সেন। হয়তো অনধিকার চর্চা করলাম, খেয়ে দেখুন কিরকম হয়েছে। বাহ, মেঘ না চাইতেই জল। লাড়ু বাজার করে আনে বলে একটু দেরি হয়। চায়ে চুমুক দিয়ে অয়ন বলল, চমৎকার। দ্রুত চা খেয়ে দিতি সেন বললেন, আমি একটু হেঁটে আসতে চাইছি। বেশ তো। কোন দিকে গেলে ভালো হয়? যে কোনো দিকে যেতে পারেন। বাইরের দরজা খুলে দিল অয়ন। গেঞ্জি এবং জিন্স পরে হাঁটতে বেরিয়ে গেলেন দিতি সেন। অয়নের মনে হলো ভদ্রমহিলা বেশ স্মার্ট। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলোয় ঠান্ডা পড়ে না বললেই হয়। তার উপর সমুদ্র থাকায় বছরের এই সময়টায় গরম ও ঠান্ডার মাঝামাঝি একটা আবহাওয়া তৈরি হয়। অয়ন দেখল মিসেস সেন গায়ে একটা হালকা চাদর জড়িয়ে টুকটুক করে বেরিয়ে এলেন। সে দ্রুত এগিয়ে গেল। ঘুম হয়েছিল? হ্যাঁ, এত ক্লান্ত ছিলাম যে মরার মতো ঘুমিয়েছি, বলেই সমুদ্রের দিকে তাকালেন তিনি। বাহ, কি সুন্দর! এর আগে সমুদ্র দেখেছি বিচে গিয়ে, এরকম ওপর থেকে কখনো দেখিনি। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। চেয়ার এগিয়ে দিয়ে কিচেনে ঢুকলো অয়ন। তার কপাল ভালো ছিল, তখনও পটে চায়ের পাতার সঙ্গে খানিকটা গরম জল ছিল। তাই চা তৈরি করে এনে দিতে পারল মিসেস সেনকে। তোমার বাড়িতে এসে শুধু থাকছি না, তোমাকে দিয়ে চা করিয়েও খাচ্ছি।
চুমুক দিলেন মিসেস সেন। ভালো হয়েছে, আমি এরকম কড়া চাই খাই। সমুদ্রের গভীরে অনেক নৌকো দেখা যাচ্ছিল। ডান দিকের পাহাড়ের ওপর সিগাল পাক খাচ্ছে। সেদিকে তাকিয়ে মিসেস সেন জিজ্ঞাসা করলেন, বাড়ির দুদিকেই পাহাড়? হ্যাঁ। জন্তু জানোয়ার নেই তো? থাকলেও তারা দেখা দেয়নি। দিতি কোথায় গেল? উনি মর্নিং ওয়াক করতে গিয়েছেন। এখানে এসেও? ওর মামাকে ফোন করতে হবে তো। উনি গতকাল আমার মোবাইল থেকে ট্রাই করেছিলেন, সুইচ স্টপ। একটু বেলা হোক, করা যাবে। এখনো করতে পারো, আমার ভাই 5টার মধ্যেই উঠে পড়ে। ঠিক আছে, লাইন পেলে আপনাকে দিচ্ছি, কথা বলবেন। দিতি সেনের ডায়াল করা নাম্বার টিপল অয়ন। বিপ বিপ করে প্রথমবারে কেটে গেল। দ্বিতীয়বারে রিং শুরু হলো। খুশি হয়ে খবরটা দিয়ে কানে চেপে ধরল অয়ন যন্ত্রটাকে। তারপর পুরুষ কণ্ঠে হ্যালো শুনতে পেয়ে মিসেস সেনকে মোবাইল যন্ত্র দিল। হ্যালো, হ্যালো, ঝন্টু বলছিস? হ্যালো, আমি দিদি। তারপর মাথা নেড়ে বলল, ওর কথা তো শুনতে পাচ্ছি না, দেখো তো। অয়ন মোবাইল ফোন হাতে নিয়ে দেখল লাইন কেটে গেছে। সে রিডায়াল করতেই হ্যালো শুনতে পেল। অয়ন বলল, ঝন্টু বাবু বলছেন? আপনার দিদি, যিনি সাইবাবার আশ্রমে এসেছিলেন, তিনি কথা বলবেন। এখানে টাওয়ার খুব খারাপ। ওকে বলুন আমি এখন পুরীতে এসেছি পুজো দিতে। পরশু কলকাতায় ফিরে ফোন করব। হ্যালো। লাইন কেটে গেল। ঝন্টুবাবুর বলা কথা মিসেস সেনকে শোনাতেই তিনি সোজা হয়ে বসলেন। তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিল। নিজের মনেই বললেন, পই পই করে বলে এসেছিলাম আমরা কলকাতায় না ফেরা পর্যন্ত ও যেন বাড়িতেই থাকে। আমার কথা শুনল না। ওর ফোন যখন আউট অফ রিচ বলেছে তখনই আমার সন্দেহ হচ্ছিল। পরশু সে কলকাতায় ফিরে আমাদের সমস্যার কথা শুনবে। তারপরে কতদিন লাগবে কে জানে। তোমার উপর বোঝা হয়েই থাকতে হবে। বিন্দুমাত্র নয়, অয়ন বলল। তাছাড়া পরশু ফিরে এলে আপনাদের সমস্যা সেদিনেই সমাধান হয়ে যেতে পারে, চিন্তা করবেন না। কি করে? ওকে আমার ব্যাংকে গিয়ে টাকাটা অ্যাকাউন্টে জমা করতে বললে এখানে আমি তখনই তুলে নিতে পারবো, একটুও সমস্যা হবে না, অয়ন বলল। সে পুরীতে গিয়েছে, ফিরে আসার পরে তার পকেটে যদি টাকা থাকে তবেই তো পাঠাবে। অয়ন, তোমাকে অনুরোধ করব দিদিকে বলো না ও পুরীতে গিয়েছে। নিশ্চয়ই বলবো না, উনি বোধহয় পুজো টুজো পছন্দ করেন না। একটু ইতস্তত করলেন মিসেস সেন। না, ওর এক্স শ্বশুর বাড়ি পুরীতে। তাদের সঙ্গে ঝন্টুর খুব ভাব হয়ে গিয়েছিল। দিদির ডিভোর্স হয়ে যাওয়ার পরও ঝন্টু সম্পর্কটা লুকিয়ে রেখেছিল। নিজের ভাগ্নি সংসার করতে পারল না যে কারণে, সেটা ওর কাছে বড় হলো না। কিন্তু ওদের টানই বড় হয়ে গেল। আমি অনেক বুঝিয়েছি। বছরখানেক যায়নি ওদিকে। যেই আমরা চলে আসছি অমনি ছুটেছে পুরীতে। হ্যাঁ, এরকম তো সাধারণত দেখা যায় না। কোনো কোনো লোক থাকে যাদের শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়ে না। তারা অপ্রাপ্ত বয়স্কই থেকে যায়। সারা জীবন চাকরি করলো না। বাবা চলে যাওয়ার পর থেকেই আমার সঙ্গে। বাবার যা ছিল সব ওকেই দিয়েছি। সেসব অবশ্য উড়িয়ে দেয়নি। শ্বাস ফেললেন বৃদ্ধা। লাড়ু এসে গেল। আজ জ্যান্ত কাতলা পেয়েছে, সঙ্গে অনেক সবজি। ঘড়ি দেখছিল অয়ন। মিসেস সেনকে সে বলল, আপনি এখানে বসেই ওকে নির্দেশ দিন ব্রেকফাস্টে কি হবে। আমি ততক্ষণে সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। এসো। সিঁড়ির চাবি খুলে আজ অনেকটা সহজ পায়ে নিচে নেমে এলো অয়ন। মাছ ধরে নৌকোগুলো ফিরতে শুরু করেছে। অনেক দেখার পরে সে মন্টের নৌকোটাকে বুঝতে পারল। অনেকটা পিছিয়ে রয়েছে। অন্য নৌকোগুলো থেকে আজ একটু বেশি পরিমাণেই মাছ বের হচ্ছে। ঢেউয়ের সাহায্য নিয়ে মন্টের নৌকো একটু দূরে এনে বালিতে লাগলো। অয়ন দেখল আজ মধুবালা মাথায় টুপি পরে সমুদ্রে গিয়েছিল। যতই চিৎকার করুক মন্টি ভিড়টাকে বেশি দূরে সরাতে পারল না। ভিড়ের পেছনে অয়ন লক্ষ্য করছিল। অর্ধেক রাত সমুদ্রে কাটিয়েও এখনো মন্টির মুখে হাসি যেন ধরছে না।
আজ ওর নৌকো থেকে প্রচুর পার্শে মাছ বের হচ্ছে। ভেটকি বেশ ছোট। অনেকগুলো তোপসে একপাশে সরিয়ে রাখলো মন্টি। হঠাৎ পিঠে খোঁচা লাগতেই চমকে পেছন ফিরে অয়ন দেখল মধুবালা তার দিকে তাকিয়ে হাসছে। সে সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে কথা বলতে নিষেধ করে দ্রুত জলের ধার দিয়ে হেঁটে সেই বালিতে পোঁতা নৌকোর কাছে চলে এলো। মধুবালা এলো খানিকটা পরে। হেসে জিজ্ঞাসা করল, কথা বললেন না কেন? আমি যে মাছ দেখতে এসেছি তা তোমার নন্দাইকে জানাতে চাই না। কেন? জানলে কি হয়েছে? আপনি তো ওর কাছে দেবতা। কাউকে সাহায্য করলে যদি দেবতা হওয়া যায় তাহলে সবাই দেবতা হতে চাইতো। আজ কেমন বোট চালালে? অয়ন জিজ্ঞাসা করল। কালকের চেয়ে ভালো। জানেন, কাল নন্দাই আমাকে 100 টাকা দিয়েছে। সুন্দর করে হাসল মধুবালা। নিতে চাইনি, জোর করে দিল। বলল বাইরে থেকে লোক নিলে আরো বেশি দিতে হতো। বাহ, খুব ভালো। শোনো, যখন ইঞ্জিন চালাবে তখন সাবধানে থাকবে। রাত্রে মাঝ সমুদ্রে জলে পড়লে বিপদ হবে। অয়ন বলল, আমি তো একটা পা নৌকোর সঙ্গে বেঁধে রাখি। জলে পড়লে উঠে আসতে পারবো, কিন্তু নন্দায় পা বাঁধে না। এই শরীর নিয়েও খাড়া হয়ে হাত ঘুরিয়ে জাল ফেলে। আমি কদিন পরে ওর কাছ থেকে জাল ফেলার কায়দাটাও শিখে নেব। দয়া করে ওই চেষ্টা করো না। মন্টি তাহলে মাছ ধরা ছেড়ে দেবে আর তোমার স্বামী খবর পেয়ে যাবে। এই বাবু, প্রায় চেঁচিয়ে অয়নকে থামিয়ে দিল মধুবালা। খবরদার, আর কখনো যদি ওই লুচ্চার কথা আমাকে বলো তাহলে তোমাকে দেখলে আমি মুখ ঘুরিয়ে নেব। খুব রেগে গিয়েছে মেয়েটা, অয়ন বুঝতে পারল। আর এই রাগের কারণেই সে তাকে আপনি না বলে তুমি বলল। তুমি ওকে স্বামী বলে মানো না? না 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 না, ও আমার কাছে মরে গেছে। আমি বিধবা হয়ে গেছি। স্বামী? মারো লাথি। বালির ওপর সজোরে লাথি মেরে মধুবালা ফুঁসতে ফুঁসতে চলে গেল তার বাসার দিকে। ওর শরীর পেছন থেকে দেখছিল অয়ন। হাঁটার ভঙ্গিতেও রাগ ফুটে উঠেছে। একটি অশিক্ষিত সমুদ্রে মাছ ধরা পরিবারের বউয়ের আত্মসম্মান বোধ এতটা প্রবল হতে পারে তা জানত না অয়ন। এদেশের মেয়েরা তো স্বামীর যাবতীয় অত্যাচারের সঙ্গে মানিয়ে থাকতে চায় যাতে সংসারটা ভেঙে না যায়। শিক্ষিত এবং চাকরি করা মেয়েরাই মাথা তুলে প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত আদালতে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আদালতে যাওয়ার ক্ষমতা মধুবালাদের নেই। আইনের পরোয়াও করে না তারা। অপমানের শেষ বিন্দুতে পৌঁছে গেলে সম্পর্ক ঝেড়ে ফেলে দেয়। অয়ন সমুদ্রের দিকে তাকালো। ঢেউগুলো যেন একটু বেশি গড়িয়ে আসছে। পাহাড়ে গেলে যা মনে হয়, ফুঁসে উঠছে প্রাণ, পৃথিবীটাকে গ্রাস করে নিতে চাইছে। অনেক চেষ্টার পর যখন সে শক্তি হারাচ্ছে তখন নেতিয়ে পড়ছে, মাথা নিচু করে নেমে গিয়ে জিরিয়ে নিচ্ছে। এরই নাম জোয়ার এবং ভাটা। মুখ ফেরাতেই দিতি সেনকে দেখতে পেল অয়ন। হাঁটুর নিচে প্যান্ট গুটিয়ে তুলে সমুদ্রের জলে দাঁড়িয়ে আছেন। ওর চকচকে ফর্সা নিটোল পায়ে ঢেউগুলো যেন সালাম করে ফিরে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউকে আসতে দেখে দুদ্দার করে পিছিয়ে আসতে চাইলেন দিতি সেন, কিন্তু ততক্ষণে ঢেউ তার পোশাকে জল ছিটিয়ে দিয়েছে। অয়ন চিৎকার করল, কেমন লাগছে? দিতি সেন শুকনো বালিতে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে তাকালেন অবাক হয়ে। তারপর অয়নকে দেখতে পেয়ে হাসলেন। হেসে হাত তুলে ডাকলেন। নৌকো থেকে নেমে কাছে যেতে দিতি সেন বললেন, হে কি, সমুদ্রের কাছে এসে ভাঙা নৌকোয় চুপচাপ বসে আছেন? ভালো নৌকোতে যখন এত বড় সমুদ্র পার হওয়া যাবে না, তখন ভাঙা নৌকোয় স্থির হয়ে বসে ঢেউগুলোর পাগলামি দেখতে মন্দ লাগে না। অয়ন হাসল। কতটা হাঁটলেন? কেমন লাগলো? সুপার। রাস্তা, বাড়ি এবং প্রকৃতি দেখে মনেই হচ্ছিল না যে ভারতবর্ষে আছি। আমি কয়েক বছর আমেরিকার পিটার্সবার্গ শহরে ছিলাম। অনেকটা মিল আছে। পিটার্সবার্গে নদী ছিল, এখানে সমুদ্র। এটাই তফাৎ। দিতি সেন বললেন। সিটিজেনশিপ নিয়েছিলেন? না, তখন যিনি আমার স্বামী ছিলেন তিনি নিয়েছিলেন। আমাকে খুব ইনসিস্ট করেছিলেন, কিন্তু কেন জানি না আমি ভারতের পাসপোর্টটাকেই আঁকড়েছিলাম। ওর বাড়ি পুরীতে? অবাক হয়ে তাকালেন দিতি সেন। আপনি কি করে জানলেন? হাসল অয়ন। হাঞ্চ বলতে পারেন। পৃথিবীতে এত জায়গা থাকতে পুরীর কথা মনে এলো কেন? মুখ ফসকে বলে বিপদে পড়ল অয়ন।
হাত জোড় করে বলল, আপনি যদি এই প্রশ্নের উত্তর এখনই না জানতে চান তাহলে কৃতজ্ঞ হব। বড় চোখে অয়নকে দেখে নিয়ে মাথা নাড়লেন দিতি সেন। হ্যাঁ, ওর বাড়ি পুরীতেই। জেএনইউতে পড়ার সময় পরিচয় হয়। তারপর ঘনিষ্ঠতা। ও চাকরি নিয়ে আমেরিকায় যায়। 2 বছর পরে বিয়ে হলো। আমিও গেলাম। চলুন, অয়ন বলল। এতক্ষণে ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। সে বিচ্ছেদের গল্প শুনতে চাইল না। পাহাড়ের নিচে এসে অয়ন বলল, পাথরের ধাপে পা ফেলে উঠে আসুন। আপনি আগে যান, আমি পেছনে। কেন? পড়ে গেলে বিপদে পড়বেন না। আপনি তো বিপদ থেকে বাঁচিয়েই যাচ্ছেন। দিতি সেন উপরে উঠতে উঠতে থামলেন। বাহ, বাংলো থেকে সমুদ্রে নামার এই পথটা তো দারুণ। যিনি বানিয়েছেন তাকে বাহবা দিতে হয়। ওপরে ওঠা মাত্র মিসেস সেন মেয়েকে বললেন, কখন থেকে ব্রেকফাস্ট নিয়ে বসে আছে লাড়ু? কোথায় গিয়েছিলি? যেতে পারলাম কোথায়, সেই তো ফিরেই আসতে হলো। দিতি সেন ঘরে চলে গেলে লাড়ু একটা বড় সসপ্যান নিয়ে সামনে এলো। সাব, এই দেখুন। অয়ন তোপসে মাছগুলোকে দেখতে পেল। বেশ ভালো সাইজের গোটা 10 তোপসে। লাড়ু বলল, আজও মন্টি এসে এগুলো জোর করে দিয়ে গেল। দাম দিতে চেয়েছিলাম, কিছুতেই নিতে চাইলো না। জিজ্ঞেস করলাম, রোজ রোজ তুমি বিনে পয়সায় মাছ দিয়ে যাচ্ছ কেন? ও বলে গেল, না দিলে পাপ হবে, তাই দিচ্ছি। সাব, ব্যাপারটা আমার একটুও ভালো লাগছে না। হঠাৎ একদিন মোটা টাকা চেয়ে বসবে। টাকা চাইবে কিনা জানি না, কিন্তু দাম না দিয়ে ওর পরিশ্রমের ফসলের ভাগ নেওয়াটা ঠিক নয়। ওর সঙ্গে আমি কথা বলবো, অয়ন বলল। মিসেস সেন চুপ করে শুনছিলেন। জিজ্ঞাসা করলেন, লোকটা কি করে? সমুদ্রে মাছ ধরে, ওটাই ওর আয়। তাহলে বিনে পয়সায় ওর কাছ থেকে মাছ নেওয়া ঠিক নয়। গরিব মানুষ। দিতি সেন পোশাক বদলে এলে লাড়ু ব্রেকফাস্ট টেবিলে খাবার দিল। দিতি সেন অয়নের দিকে হাত বাড়ালেন। একবার মোবাইলটা দেবেন, সকালে যদি লাইন পেয়ে যাই। মিসেস সেন বললেন, ও, তোকে তো বলাই হয়নি। তোর মামার সঙ্গে কথা হয়েছে। সে কলকাতার বাইরে গিয়েছে। ফিরে এসেই টাকা পাঠাবে। সে কি? কলকাতার বাইরে গিয়েছে কেন? ওকে তুমি বাড়িতে থাকতে বলেছিলে। দিতি সেন খুব বিরক্ত হলেন মায়ের কথা শুনে। কি বলবো বল, পরশু ফিরবে। মিসেস সেন বললেন। কোথায় গিয়েছে? সেটা বলেনি। ওখানে মোবাইলের নেটওয়ার্ক খুব খারাপ। তার মানে পরশু আসবে, কথা হবে। তারপর দিন টাকা বা চেক পাঠালে সেটা পেতে আরো 3 দিন। অয়নবাবু যদি আশ্রয় না দিতেন তাহলে কি হতো তা ভাবলেই শরীর হিম হয়ে যাচ্ছে। দিতি সেন বললেন। এভাবে বলবেন না, আপত্তি করল অয়ন। নির্জন সমুদ্রের গায়ে এই বাংলোয় থাকতে আমার নিশ্চয়ই খুব ভালো লাগে, কিন্তু আপনারা এখানে আসায় যে বৈচিত্র্য তৈরি হয়েছে সেটাও কম উপভোগ করছি না। আপনারা শুধু নিচ্ছেন না, দিচ্ছেনও। খাওয়া দাওয়া শেষ হলে দিতি সেন বললেন, পরশু কেন, আজই ফিরে যান মামা। দিন তো ফোনটা, একবার কথা বলবো। হাত বাড়ালেন তিনি। অয়ন তাকে মোবাইল ফোন দিলে দিতি সেন নম্বরগুলো টিপলেন। কানে গুজে চোখ বন্ধ করে শুনল, রিং হচ্ছে। হ্যালো, আমি দিতি বলছি। এটা তুমি কি করলে? তোমাকে বলা হয়েছিল আমরা না ফেরা পর্যন্ত বাড়িতে থাকতে, বলা হয়নি? এখন আমরা ভয়ঙ্কর বিপদে পড়েছি, অথচ তোমার সাহায্যই পাওয়া যাচ্ছে না। তুমি ইমিডিয়েটলি বাড়িতে ফিরে গিয়ে ফোন করো। শুনতে পাচ্ছ? একটু চুপ করে থেকে দিতি সেন বললেন, আজ ট্রেনের টিকিট পাওয়া যাবে কিনা সেটা তোমার প্রবলেম। যাদের কাছে গেছো তাদের সাহায্য চাও। হ্যালো। যা। লাইন কেটে গেল। ফোন ফেরত দিয়ে দিতি সেন তার মাকে বললেন, কোথায় গেছে বলো তো? ঢেউয়ের শব্দ শুনলাম। মিসেস সেন বললেন, সামনের সমুদ্র হচ্ছে, তুই ভাবলি ফোনে শুনতে পাচ্ছিস। দিতি সেন সমুদ্রের দিকে তাকালেন। বোঝা গেল সন্দেহমুক্ত হতে পারছেন না তিনি। সমুদ্রের জলে মিনি সুইমিং পুল ভরে গিয়েছে। চাতালের চেয়ারে বসে ওখানে কিভাবে জল জমে তা বোঝাচ্ছিল অয়ন। কতটা জল আছে ওখানে? ফুট 4। আমি তো সাঁতার জানি না, বিপদে পড়ব না তো? আপনি ওখানে স্বচ্ছন্দে স্নান করতে পারেন। মিসেস সেন বললেন, কি দরকার?
ভেতরেই তো কত সুন্দর বাথরুম রয়েছে। আমি উঠছি, পিঠ কনকন করছে। আজকাল বেশিক্ষণ বসেও থাকতে পারি না। পারো। গতকাল কতক্ষণ বসে থাকতে বাধ্য হয়েছিলে ভেবে দেখো। দিতি সেন হেসে বললেন। উত্তর না দিয়ে ধীরে ধীরে ভেতরে চলে গেলেন মিসেস সেন। সেদিকে তাকিয়ে দিতি সেন বললেন, মা একসময় দারুণ সুন্দরী ছিলেন। এখনো? অয়ন গম্ভীর হয়ে বলল। তারপর উঠে দাঁড়ালো। একটু বেরুতে হবে। কোনো জরুরি কাজ? না না, আফটারশেভ লোশন শেষ হয়ে এসেছে, কিনতে যাব। ও, আমি সঙ্গে গেলে অসুবিধা হবে? বিন্দুমাত্র নয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস দূরপাল্লায় দুই নারী এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।